করেছেন। ॐ जवाकुसुमशङ्काशं काश्यपं महादतिं दहंतारिणीं सर्वपापघ्नं प्रणहस्मि दिवाकरं दिव्यसङ्कटसारवं सदार्णवसम्भवं नमामि शशिं भक्ताशंवरमकुटभूषणं धरणिगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कौमारं सभ्यहस्तदीचाङ्गं नमः प्रियङ्गुकुलिकाशमं लोकेनापतिं भूतं समं सतुनिपेतां नमामि शशिं सुतं देवतां च विष्णां च गुरुं कनकसन्निभं वन्दे भक्ताग्रेसं त्वां नमामि बृहस्पतिं नवपन्द्रमीनालाभं दैत्यनां परमं गुरुं सर्वोषत्वभक्तां भार्गवं प्रणमाम्यहं नीलाञ्जनाचार्य प्राज्ञं रविसुतं महागणं छायाया गर्भसम्भूतं वन्दे भक्ताशनैश्चरम् अच्युताय महागुरुं चक्रादित्यविमर्शकं सिंही कायासुतं रुद्रं त्वां राहु प्रणमाम्यहं मौलालोकमशङ्काशं तलग्रहविमर्शकं रुद्रं रुद्रात्माकं सुरं त्वां केतु प्रणमाम्यहम् इति वेशविरचितनमग्रहश्रुतम् তো যাই হোক, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 36 আমরা শিখব ভাগ্য নিয়ন্তা গ্রহ কে। তো এই ভাগ্য নিয়ন্তা গ্রহ কে এটি চিনতে গেলে আমরা সর্বপ্রথম কিন্তু যে সূত্রগুলো লিখিয়েছিলাম, যে লগ্নভাব থেকে আমাদের কি বিচার করতে হবে, যে লগ্নভাব থেকে সেই পেজটা সবার সামনে নিয়ে আসতে হবে। যে লগ্নভাব থেকে যেমন আমরা শরীর স্বাস্থ্য, তারপরে মস্তিষ্ক, জীবিকা, তারপরে হচ্ছে মন মানসিকতা, এগুলোর যে লিখেছিলাম। তাছাড়া ধরেন দ্বিতীয় ঘর থেকে ধন সম্পদ, তারপরে অন্ন বস্ত্র বাসস্থান, তারপর হচ্ছে দলিলপত্র, তারপরে আমাদের কথাবার্তা কোন দিকে যাবে, আমাদের মুখ নিঃসৃত কথা কি বাণী হবে না সেটা গালি হবে, সেই সঙ্গে আত্মীয় স্বজন সম্পদ কতটা গড়বে, এরকম ভাবে কিন্তু আপনাদের লিখে দিয়েছিলাম, আপনারা লিখে নিছিলেন। সেই পেজটা সবার সামনে আনতে হবে। তো সেটি সবার সামনে আনবেন। যেমন পঞ্চম ঘর থেকে আমরা বিদ্যা, বুদ্ধি, সন্তান, তারপরে হচ্ছে বিশেষ করে আমরা আহ ধুত্তরি, যেমন স্মৃতিশক্তি, শ্রবণ শক্তি, তারপরে পূর্ব জন্মের কর্মফল, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, এইভাবে কিন্তু আমরা লিখে দিছিলাম। সেই পেজটাকে কিন্তু সামনে রাখার দরকার আছে, যে ভাগ্য নিয়ন্তা গ্রহ কে। একটি হরস্কোপ দেখলে অমনি সঙ্গে সঙ্গে কিন্তু নজর যেতে হবে কোন কোন জায়গায় যে ভাগ্য নিয়ন্তা গ্রহ চিহ্নিত করার জন্য। এক্ষেত্রে একটি ওই সূত্রগুলোকে সামনে তো থাকতেই হবে, তার সঙ্গে আমাদের দেখতে হবে যে যদিও লগ্ন সাপেক্ষে আমরা পাপ গ্রহ, কোন গ্রহ শুভ, কোন গ্রহ রাজ্য, এটা তো আমরা জানি, এগুলো আমরা শিখেই আসছি আগে। তো ওগুলোরও কিন্তু প্রয়োজন রয়েছে। তার মধ্যে আরেকটি জিনিস প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে আপনাদের লিখে নিতে হবে। সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পূর্ব জন্মের কর্মফল। পূর্ব জন্মের কর্মফল দেবে হচ্ছে রাহু, যেটাকে আমরা বলি কাল বেলা বা কাল রাত্রি। কাল বেলা বা কাল রাত্রি পঞ্জিকাতে দেওয়া থাকে, দেখবেন যে কাল বেলা এবং কাল রাত্রি, এটাকে বলে রাহু কাল। ভাগ্য পূর্ব নির্ধারিত কিনা এটি জানতে গেলে রাহুর অবস্থান জানতে হবে, অর্থাৎ রাহু থেকে জানতে হবে পূর্ব জন্মের কর্মফল। স্যার, রাহু থেকে স্যার কিভাবে বোঝাবে স্যার? রাহু যেখানে অবস্থান করছে সেখান থেকে? সেটা তো অবশ্যই দেখাবো, না দেখালেও কিভাবে বুঝবেন? এটা না দেখালে কিভাবেই আপনারা আসবেন যে সেই জায়গায়। তো সূত্রটি হচ্ছে পূর্বজন্মের কর্মফল সে কি পাবে কি পাবে না, ভাগ্য পূর্ব নির্ধারিত কিনা, সেটি রাহুর অবস্থান থেকে জানতে হবে। তাহলে আমরা রাহুকে আমরা বলি যে পঞ্জিকাতে যেটি দেওয়া থাকে কালবেলা কাল রাত্রি, এটা হচ্ছে রাহু কাল বা রাহুর রাত্র। রাহুর বেলা আর রাহুর রাত্র। রাহুর বেলাকে বলে কালবেলা, আর রাহুর রাত্রকে হচ্ছে কাল রাত্রি।
আর হচ্ছে বর্তমান জন্মে আমি কি পাবো, সেটি হচ্ছে কুলিক বেলা কুলিক রাত্রি, যেটি হচ্ছে কেতু কাল। মানে কেতু দিনের বেলায় যে প্রভাব দেবে সেটি হচ্ছে কুলিক বেলা, আর রাত্রে বেলায় যে প্রভাব দেবে সেটি হচ্ছে কুলিক রাত্রি। তো বর্তমান সময়ে ভাগ্য নিয়ন্তা গ্রহ দেখতে গেলে আমাদের এই দুটির অবস্থান কিন্তু দেখতে হবে। তাহলে লিখে নিতে হবে স্যার কুলিক বেলা কি বলেছে, একটা কুলিক বেলা একটা কি বললে যেন? কুলিক রাত্রি, কুলিক রাত্রি। কুলিক রাত্রি। হ্যাঁ হ্যাঁ। দেখুন পঞ্জিকার যে কোনো একটা ফেজ বের করুন, বের করে নিচে দেখুন কালরাত্রি কালবেলা আছে, কুলিক বেলা কুলিক রাত্রি আছে। যেখানে বার বেলা স্যার আছে, আমার কাছে এই মুহূর্তে স্যার পঞ্জিকা নাই স্যার। আচ্ছা, বার বেলা, কালবেলা, কুলিক বেলা, কুলিক রাত্রি, আর মহেন্দ্র যোগ অমৃত যোগ, এই কয়টা জিনিস কিন্তু আছে থাকে। স্যার। তা আমরা মহেন্দ্র যোগ জানি যে এটি শুভ যোগ। মহেন্দ্র যোগে সাধারণত আমরা তো পঞ্জিকা আগেই শিখে আসতে পারলাম না। তো মহেন্দ্র যোগ হচ্ছে কার্যসিদ্ধি, আর অমৃত যোগে ভোজন সিদ্ধি। এ দুটি নোট করে নিতে পারেন একসঙ্গে, যে ভোজন কার্য যখন, মাহেন্দ্র যুগে কার্যসিদ্ধি। হ্যাঁ হ্যাঁ, মহেন্দ্র যোগে কার্যসিদ্ধি মানে মহেন্দ্রক্ষণ, আর এখন মহেন্দ্রক্ষণ চলছে, এখন যে কাজ হ্যাঁ করব হ্যাঁ হ্যাঁ। সেটি ভালো হবে। এই জন্য মহেন্দ্র যোগে হচ্ছে কার্যসিদ্ধি। আর যেটি অমৃত যোগ, ওটা অমৃত, হ্যাঁ অমৃত উৎপাদন হবে, তো সেটি অমৃত হ্যাঁ। যোগ। এটি হচ্ছে ভোজন কার্যসিদ্ধি। মানে যখন আচ্ছা। কারো বাড়িতে ধরুন একটি খাওয়ার অনুষ্ঠান হবে, সেটি হুম। অন্নপ্রাশনের খাওয়া হোক, বা ধরুন আপনার কারো জন্মদিনের খাবার হোক, বা ধরুন কারো দেখা যাচ্ছে কেউ মারা গেছে তার অন্ত্যেষ্টিক্রিয়ার খাবার অনুষ্ঠান হোক, এইরকম যে কোনো খাবার অনুষ্ঠান বা কোনো যজ্ঞে খাবার অনুষ্ঠান বা কোনো প্রসাদ বিতরণ, এটি কিন্তু অমৃত যোগে ভোজন সিদ্ধি। আর হচ্ছে, স্যার অমৃত যুগে স্যার যাত্রাও তো শুভ হয় স্যার, অমৃত হ্যাঁ যুগে শুভ যাত্রা। হয়, শুভ হয়, কিন্তু ওই যে কার্যসিদ্ধি, কিন্তু ভোজনালয়টা অমৃত যোগে বেশি হয়। ওই সময় দেখবেন আপনারা কিছু, এখানে আরেকটি নোট আছে, যেমন হচ্ছে যে কখন রান্না করলে রান্নাটি ভালো হবে, আজকের তারিখে অনুষ্ঠানটি ফেললে তার খাবারটি সুস্বাদু হবে নাকি কুস্বাদু হবে, আজকের দিনের খাবার হুম। রান্না করলে খেয়ে মানুষ বেশি তৃপ্ত হবে নাকি বেশি খাবারের প্রতি ইয়ে হবে, এইরকম কিছু বিচার পদ্ধতি কিন্তু জ্যোতিষশাস্ত্রে রয়েছে। তো সেই বিচার করতে হয় কিন্তু এই অমৃত যোগ দিয়ে। তো যদিও আমরা সেই আচ্ছা। পঞ্জিকা কিন্তু এখনো দেখা শিখে আমরা আসিনি, তথাপিও নোটটা করে রাখুন যে মহেন্দ্র যোগে আপনারা সবাই নিশ্চয়ই লিখে নিয়েছেন যে মহেন্দ্র যোগে হচ্ছে কার্যসিদ্ধি, আর অমৃত যোগে ভোজন কার্য সিদ্ধ লাভ করে। এই, তো স্যার, হ্যাঁ বলুন। স্যার অনেক সময় স্যার দেখা যায় পঞ্জিকায় স্যার মানে কালো বেড়ার সময় এবং অমৃত যুগের সময় একটাই স্যার মানে সময় পাওয়া যায়, তাই আমরা কোনটাকে বেশি ভাবে মানে প্রাধান্য দিব? একটাই সময় পাওয়া যায় এটা বললে কোনো ক্রমেই হবে না। না না, একটা সময় পাওয়া যায় না। সপ্তমে থাকে, কখনোই রাহু কাল আর কালু মানে কেতু কাল এক সময় পাওয়া যাবে এটা আপনি না কখনোই না, একসময় দেখেন, পাওয়া যায় না। না, হতেই পারে না। আপনি বের করুন। মানে দেখছিলাম তো আমি একটা মানে না, পঞ্জিকায়, আচ্ছা এটা আমি স্যার মানে রিসার্চ করবো এটা আমি। হ্যাঁ হ্যাঁ তাহলে করুন। না না, অমৃত অমৃত যুগের সময় মহেন্দ্র থাকে না। হ্যাঁ, এটা থাকবেই না। যদি থাকে তাহলে প্রিন্টে মিস্টেক হবে। আচ্ছা স্যার, আমি এটা দেখবো এটা। হ্যাঁ, এটা একটু দেখবেন, একই সময়ে কখনোই পড়বে না। স্যার হ্যাঁ বলুন। স্যার কখন রান্না করলে রান্না ভালো হয় স্যার একটু বলেন স্যার একটু না, দয়া করে। এটা শেখার আরো দেরি আছে, এটা না, আমরা আগে যেটা টপিকস সেই দিকে যাই, ক্লাসের টপিকসকে অন্যদিকে না ঘুরিয়ে আপনারা সেই দিকে শেখার চেষ্টা করুন। তাহলে আমরা কিন্তু আমরা ধরে নিয়েছি যে আমাদের এই ক্লাস করার জন্য ভাগ্য নিয়ন্ত্রক গ্রহকে চিহ্নিতকরণের জন্য বিশেষ করে স্যার স্যার স্যার, আমাদের অমৃত জগৎটা একটু, স্যার অমৃত জগৎটা একটু বলবেন স্যার, প্লিজ স্যার। অমৃত যোগ তো বললাম যে অমৃত যোগে কার্যসিদ্ধি, যে কোনো কাজ শুরু করবেন কার্যসিদ্ধি, ধরুন একটি দোকান উদ্বোধন করবেন, একটি কর্মে যোগদান করবেন বা যাত্রা করবেন, বা ধরুন আপনি ভালো কোনো কাজে যাবেন, সেটি অমৃত যোগ বলা হয়েছে দেখে, কার্যসিদ্ধি স্যার। ওই সরি মহেন্দ্র যোগ দেখে করুন, মহেন্দ্র জগৎ। মহেন্দ্র যোগ। আর অমৃত যোগে ভোজন কার্য, যত ভোজন অনুষ্ঠান করবেন সেই অনুষ্ঠানগুলো অমৃত যোগে করবেন। এবার গেল তাহলে
শ্রীকেশিল বাবু, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার কিন্তু বিশেষভাবে এই ক্লাসে আপনাকেই কিন্তু বেশি দরকার। আপনি কিন্তু এই প্রশ্নটি করেছিলেন যে ভাগ্য নিয়ন্তা গ্রহ কে। তো ভাগ্য নিয়ন্তা গ্রহ কে এটি চিহ্নিত করার জন্য আমরা একটি ছক তৈরি করব। সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি বলবেন তারিখ, একটি তারিখ বলবেন, 1 থেকে 30-এর মধ্যে যে কোনো একটি তারিখ বলবেন। 27 তারিখ। 27 তারিখ। এইবার আরেকজন বলবেন হচ্ছে একটি মাস, মাসের নাম বলবেন হচ্ছে, যেমন সুবীর মহন্ত বাবু বলুন। স্যার মার্চ। মার্চ মানে 3। মার্চ, হ্যাঁ। একটা সাল বলবেন মানস রায়, ঠাকুরগাঁ। স্যার 1998। 1998। এইবার একটি সময় বলবেন সুকান্ত রয়। মাস্ক খুলে ফেলুন আপনি, আপনার মাস্ক পরার আর প্রয়োজন নেই, করোনা আপনার ঘরের ভিতরে আর ঢুকবে না। আর ঢুকলেও আপনি ওই মাস্কে আপনার কোভিড ঠেকায় আপনাকে বাঁচিয়ে দেবে না। যদি আপনি কোভিডে আক্রান্ত হন, তো আপনার ওই 75 পয়সার মাস্কে আপনার ওই কোভিড থেকে মুক্ত করবে না। বেড়ায় ওটা একেবারে কানের থেকে খুলেই ফেলেন, ওটা রাখার দরকার নেই। বলুন আপনি একটি টাইম বলুন। সকাল 9টা 10। হ্যাঁ, সকাল 9টা 10। সকাল 9টা 10। 9টা 10 AM। এইবার জন্মস্থানের নাম বলুন একজনে, সেটি বলবেন কাকে? নিহার জোদ্দার বলুন। জন্ম একটি জেলার নাম বলুন, জেলা বলুন। স্যার খুলনা, খুলনা। আচ্ছা, দিলাম খুলনা। সবটি বের করুন। স্যার বৃষ লগ্ন স্যার। বৃষ লগ্ন। সিংহে রাহু। সিংহে হচ্ছে রাহু। এবার মকরে শুক্র। মকরে শুক্র। কুম্ভে বৃহস্পতি চন্দ্র কেতু। বৃহস্পতি চন্দ্র কেতু। হ্যাঁ। আর মিনে মঙ্গল বুধ শনি রবি, 4টি গ্রহ। মঙ্গল, বুধ, শনি, রবি। রবি। শনি শনি মঙ্গল দগ্ধ। শনি মঙ্গল লগ্ন। আচ্ছা, তাহলে আমরা প্ল্যানেটটি পেলাম হচ্ছে 27 মার্চ 1998, 9টা 10 খুলনায় জন্ম। দেখুন, অনেক সময় দেখা যায় যে বড় বড় রাজনীতিবিদ বা বড় বড় ব্যবসায়ী এক সময় তুখোড় তুখোড় বা তাবড় তাবড় রাজনীতিবিদ, তারা দেখা যাচ্ছে আহ তার মূল্য মানে যোগ্যতা সম্পন্ন পদ পদবি পাচ্ছে না, জনগণ তাকে ভোট দিয়ে আর নির্বাচিত করছে না, হঠাৎ করে সে পড়ে গেছে। এমনকি তাবড় তাবড় ব্যবসায়ীরা হঠাৎ করে ব্যবসা ধ্বংস হয়ে গেছে, ব্যবসায় তারা আর দাঁড়াতে পারছে না। এমনকি মস্ত বড় চাকরি করতো, বড় বেতনের চাকরি করতো, সেই চাকরিটি চলে গেছে। চলে যাওয়ার কারণে তার ভাগ্যহীনা হয়েছে, তার এখন দিন অন্তে পান্তা ফুরায়। এই যে জিনিসগুলো হয়, এটি কি ভাগ্য নির্ধারিত বা ভাগ্যর কারণে, ভাগ্য দুর্ভাগ্য বা যেটাই বলুন, দুর্ভাগ্যের কারণে ঘটেছে। তো এখানে আমরা সর্বপ্রথম যেটি বললাম যে আমাদের লগ্ন থেকে 12 নম্বর ঘর পর্যন্ত যে পয়েন্টগুলো লিখেছিলাম, সেই পয়েন্টগুলোতে আসতে হবে, সামনে রাখতে হবে। দ্বিতীয়ত কি দেখতে হবে, যে পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী সেই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যে পূর্ব নির্ধারিত ভাগ্য পূর্ব নির্ধারিত, তাহলে এটি রাহু দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে। আর বর্তমান জন্মে সে যদি ক্ষতিগ্রস্ত হয় বা বর্তমান জগতে যদি, ইহ জগতে মানে বর্তমান সময়ে সে জন্মগ্রহণ করে যদি উপকৃত হয় বা যদি সফলতা লাভ করে বা জীবনে শীর্ষস্থান অধিকার করে থাকে, তাহলে সেটি কেতু করায়। এই যে দুটি কথা বললাম, এই দুটি কথার মধ্যে আপনাদের অনেকের মতানৈক্য থাকতে পারে।
অনেক জ্যোতিষীরও মতানৈক্য থাকতে পারে, কিন্তু আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপরে এগুলোকে হয় গ্রহণ করবেন নচেৎ বর্জন করবেন। তো যেমন দেখবেন যে এক্ষেত্রে কিন্তু খুব গবেষণার দরকার। যে কেমন গবেষণার দরকার, ধরুন বিশ্বের বুকে যত বড় বড় রাজনীতিবিদ আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, উইকিপিডিয়ায় তাদের কিন্তু ওই জন্ম তারিখ সময় সবই দেওয়া থাকে। তো ওটিকে নিয়ে আমরা আজকে যেমন প্ল্যানেট তৈরি করলাম, এমনি একটি প্ল্যানেট তৈরি করবে। তো প্ল্যানেট তৈরি করে আমি এক্ষেত্রে রাজনীতিবিদের নাম বলছি না, তবুও ধরে নিন, যেমন দেখছেন যে মৃত্যুটা তো অবশ্যই পূর্ব নির্ধারিত, কারণ সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এবং যেদিন ডাক আসবে সেদিন আমাদের চলে যেতে হবে। তো তেমন আমরা দেখেছি যে সাদ্দাম হোসেনের মৃত্যু দেখেছি, মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু দেখেছি, এই যে অনেক রাজনীতিবিদের অপ্রত্যাশিত মৃত্যু, এমনকি মহাত্মা গান্ধীর মৃত্যু দেখেছি, ইন্দিরা গান্ধীর মৃত্যু আমরা শুনেছি বা দেখেছি, অনেকে দেখেছেন বা শুনেছেন, এই ইতিহাস আপনারা জানেন। এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে যে নৃশংস হত্যাযজ্ঞ, সেটাও আমরা শুনেছি। অনেকে এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা আহ বেশি অনুভব করেছেন ওই সময়টিকে। তো এই যে ভাগ্যের নির্মম পরিহার যেটি মৃত্যু, সেটি তো ঘটবেই, কিন্তু মৃত্যু তো আর ভাগ্য নিয়ন্তা নয় যে ভাগ্য মৃত্যুর মাধ্যমে তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে। ওটা তার মৃত্যু ওইভাবেই লেখা ছিল। যদি লেখা না থাকবে তাহলে কেন কেউ লঞ্চডুবিতে মরবে, কেউ বিমান দুর্ঘটনায় মরবে, বা ধরুন নেতাজি সুভাষ বোস কেন এরকম হারিয়ে যাবে, তার কোনো মৃত্যুদিন নেই। আবার দেখা যাচ্ছে কোনো উম, মানে বিরল নেতৃত্ব যে পেয়েছে, সে আবার মুহূর্তের মধ্যে, যেমন মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি, সে 16 বছর কারাবাস বরণ করেছে। তো 16 বছর কারাবাস বরণ করে আবার জনগণ তাকে পুনরায় নির্বাচিত করেছে, করে স্বল্প সময় সে থাকতে পেরেছে। আবার জান্তা সরকার, তার মানে সেনাবাহিনীর ক্ষমতায় সেই রাষ্ট্র চলে আসছে, উনি আবার মানে গৃহবন্দী হয়ে গেছেন। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে আমাদের বেছে বের করতে হবে যে পূর্ব নির্ধারিত কোনটি, আর হচ্ছে বর্তমান আমার কর্মফলের জন্য আমি কোনটির মধ্যে ভোগ করছি, এটি বের করতে হবে। তাহলে এই প্ল্যানেট থেকে আমরা বলেছি যে পূর্ব জন্মের কর্মফল আমরা নিব রাহু থেকে, আর বর্তমান জগতে আমরা যেটা প্রতিষ্ঠা পাবো সেটা কেতু থেকে। এই দুটি কিন্তু আমরা সর্বপ্রথম লিখে নিয়েছি। তাহলে এই প্ল্যানেটের সঙ্গে এইবার আমাদের কিন্তু একটি যে যার জীবনে শোচনীয় পরাজয়, তেমন একজনের জন্ম তারিখ কিন্তু দরকার, যে হতে পারে বড় বিশ্বনন্দিত ব্যবসায়ী, হতে পারে বিশ্বনন্দিত রাজনীতিবিদ। এইরকম আপনারা যাতে বিতর্কে আমরা ক্লাসে না যাই, এইরকম একটি জন্ম তারিখ আমরা বের করতে পারি কিনা। যারা মারা গেছে অতীতের, সেগুলো বের করুন। বা ধরুন মহান ব্যক্তি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বা ধরুন মাইকেল মধুসূদন দত্ত, বা ধরুন এইরকম আপনারা যে কোনো একটি নাম বলুন, নাম বলে উইকিপিডিয়া থেকে জন্ম তারিখ নিয়ে ছকটি তৈরি করুন। আরে সর্বনাশ! বলেন কার নাম নেওয়া যায়? বিশেষ করে আমি বলেছি যে ভাগ্য নিয়ন্তা, আমাদের সাবজেক্টটা যেহেতু আজকে টপিকসটা হচ্ছে ভাগ্য নিয়ন্তা গ্রহ কে, তো ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত নিয়ে কিন্তু খুব একটা বোঝা যাবে না, এটাও কিন্তু বুঝতে হবে। যে বুঝতে হবে তো আর উপর থেকে কখনো পড়ে যাননি, তো উপর রাজীব থেকে গান্ধী। যারা পড়ে গেছেন, হ্যাঁ রাজীব গান্ধী। রাজীব গান্ধী, উনি তো মারা গেছেন, ওনাকে মেরে ফেলা হয়েছে, তা উনি তো আর নেতৃত্ব থেকে মাঝপথে পড়ে যাননি, পড়ে গেছেন। স্যার আম্বানি, স্যার আম্বানি। মুকেশ আম্বানি, উনি তো দিন দিন শুধু বড়ই হচ্ছেন, উনি তো আরো ব্যবসার থেকে ধস নামেনি কখনো। না, স্যার ধ্বংস সাদ্দাম হয়নি। হোসেন, স্যার সাদ্দাম হোসেন, সাদ্দাম আমি হোসেন হয় কি স্যার? সাদ্দাম হোসেন। বলেছি যে ব্যক্তি রাজনীতিতে বড় তাবড় নেতা বা তাবড় ব্যবসায়ী হঠাৎ করে মাঝপথে এসে পড়ে গেছেন, এমন একজন লোকের নাম আপনারা বের করতে পারবেন না? স্যার স্যার নরেন্দ্র মোদী, স্যার তো জওহরলাল চা বিক্রি করতেন স্যার, নরেন্দ্র মোদী হিটলার। চা বিক্রি করতেন। গাদ্দাফি।
আরে উনি হিটলার পড়ে যাননি, উনি উনি কি পড়ে গেছেন? না, হিটলার হিটলার অ্যাডলফ স্যার হিটলার। জহুরুল্লাহ। হ্যাঁ, ও হ্যাঁ। জাপানের ছিল তো, ক্ষমতা চলে গেছিল, পরে আবার পুনরায় ক্ষমতা আসছে। কে কে? গাদ্দাফিও তো আছে স্যার, হিটলার গাদ্দাফি। হিটলার, হিটলার, জার্মানি, হ্যাঁ জার্মানির হ্যাঁ, ব্যক্তি। হ্যাঁ ও হ্যাঁ, তো নেন পতন হিটলারের হয়ে গেছিল। নেন ওনার জীবনে। কারণ হচ্ছে আহ, তারপরে ইয়ে নিতে পারেন আপনি, ওই যেমন আমি না বলি, আপনাদের তরফ থেকেই নেওয়া ভালো। যেমন ওই যে মাকড়সার জাল দেখে 7 বার, জজ কি আহ, যে যুদ্ধে জিতেছিল, নেপোলিয়ন স্যার। রবার্ট ব্রুস স্যার, রবার্ট নেপোলিয়ন। ব্রুস। রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস স্যার, রবার্ট ব্রুস। রবার্ট বুশ। হ্যাঁ, এইরকম তার জীবনে উত্থান ঘটেছিল, মানে পতনও ঘটেছিল এইরকম। তো আমি বলবো না, আপনারা বলেন তেমন একটা শখ বের করুন। স্যার গাদ্দাফি নেওয়া যায় স্যার, গাদ্দাফি লিবিয়ার প্রেসিডেন্ট। কে, মুয়াম্মার গাদ্দাফি? হ্যাঁ স্যার। না, উনি তো, ওনার জীবনে উত্থান তো উত্থানই, আর পতন হয়েছে তো মানে অপশক্তির কারণে, আহ, যুদ্ধের কারণে তার মৃত্যু হয়েছে। স্যার খালেদা জিয়াটা নেওয়া যায় কিনা? এই, বাইরে যে হিটলার নেন, আপনারা হিটলারের জন্ম তারিখটা বের করুন, বের করুন, হিটলারই বের করুন। আপনারা পারলেন না তেমন দিতে। এইসব ক্ষেত্রে উম, তাবড় তাবড় ব্যবসায়ীরা, কত ব্যবসায়ীরা জিরোতে নেমে গেছে এরকম বের করতে পারতেন। যাই হোক, হ্যাঁ হিটলার বের করুন। স্যার আপনি নাম বলেন স্যার, একটা হবে স্যার, আপনি বলুন স্যার। আমি বলবো না আজকের ক্লাসে, আজকের ক্লাসে এটা আমি বলবো না, আপনারা বলবেন। স্যার ওনার নেন স্যার, এই পণ্ডিত জহুরুল্লাল। হ্যাঁ, স্যার পণ্ডিত জহুরুল্লাল। পণ্ডিত জহুরুল্লাল। জওহরলাল নেহেরু। জওহরলাল নেহরুর কথা বলছেন? ও জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু মানে যে প্রধানমন্ত্রী হয়েছে, হয়ে তারপরে প্রধানমন্ত্রীত্ব গিয়েছে, পরবর্তীতে কি উনি আবার প্রধানমন্ত্রীর জন্য লড়াই করে পরাজিত হয়েছে? হয়নি। না স্যার, ইনি তো স্যার বারবার মানে খারাপ আচরণ করেছিলেন 9 বার। তা করেছে, কিন্তু কথা হচ্ছে যেবার প্রধানমন্ত্রী হয়েছে, হওয়ার পরে আর একবার লড়াই করার পরে সে হয়নি, এমন ঘটনা তো ঘটে নাই। ওইবারই তার জীবনের সমাপ্তি ঘটেছে। তাহলে এটা পেয়ে কি হলো? বরং হিটলার, সে কিন্তু পরাজিতও হয়েছে, পরবর্তীতে আবার ক্ষমতা পরিত্যাগ করেছে, তাই তো নাকি? হ্যাঁ নাকি? টিটু বাবু বলেন, হ্যাঁ স্যার, হ্যাঁ। একজনের নাম বলুন যে জীবনে একবার রাষ্ট্র শাসন করেছে, আবার রাষ্ট্র থেকে তাকে সরে যেতে হয়েছে, আবার পুনর্নির্বাচিত হয়েছে, এরকম একজন বলুন, একজনের নাম। ডোনাল্ড স্যার বাংলাদেশের এরশাদ স্যার, এই তাকে জোর করে নামানো হয়েছে, তারপর তো হ্যাঁ, আবার সে রাজনীতিতে আসে। হ্যাঁ, রাজনীতিতে সে চালু ছিল। শেখ স্যার এই হাসিনাও মুহূর্তে তো শেখ মনে আসছে না হাসিনা স্যার, ছিল, আপনি বলেন স্যার, আমি তো এই পরবর্তীতে মুহূর্তে মনে আসছে কোন না। একজন ব্যবসায়ীর নাম বলেন, বড় ট্রাম্প ট্রাম্প ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছে, একটা দেউলিয়া হওয়া কোম্পানির নাম বলুন। কোডাক কোম্পানির যিনি চেয়ারম্যান, কোডাক, বা ধরুন যিনি এই ক্যামেরা, মানে ক্যামেরার জগতে ওই কি ক্যামেরা কি, উম, আরে হ্যাঁ, হয়তো কোডাক ক্যামেরা, ইয়াসিকা স্যার, ইয়াসিকা। ইয়াসিকা স্যার, ইয়াসিকা, ইয়াসিকা। ইয়াসিকা। ক্যামেরা বা ওই কোডাক ক্যামেরা বা সনি ক্যামেরা, মানে যত ক্যামেরার আবিষ্কারক, ক্যামেরার ব্যবসায়ী, তার নাম কি? ইয়াসিকা। হ্যাঁ হ্যাঁ, দেখুন তার নাম কি, নাম দেখে তার প্ল্যানেটটি বের করুন। দেখুন, সব আমরা বিতর্কের মধ্যে না যাই, বের করুন কুইক। স্যার কি নাম স্যার, নামটা কি হবে? ক্যামেরা আবিষ্কারক কে? দেখুন, ক্যামেরা ব্যবসায়ী যিনি, কোডাকের চেয়ারম্যান যিনি, ওনার ব্যবসা দেউলিয়া হয়ে গেছে। ক্যামেরার ইতিহাস। স্যার
হ্যাঁ বলুন। ক্যামেরার ইতিহাস পেয়েছি, হ্যাঁ, কিন্তু এটা আহ, আবিষ্কার থেকে, আচ্ছা, তৈরি করেছে কি সেটাও তো তৈরি না, যিনি ফ্যাক্টরি, যিনি মালিক। ক্যামেরা আবিষ্কার লাতিন। কোডাক কোম্পানি হচ্ছে আমেরিকা। স্যার আনুমানিক 1816 সালে, স্যার হ্যাঁ, জর্জ 1816 সালে নিপেল স্যার নিপসে প্রথম সফলভাবে একটি ক্যামেরা ইমেজ তৈরি করেছিলেন। ক্যামেরা তৈরি করেছেন, আর ওনার জন্ম তারিখ দেখুন। বিখ্যাত আমেরিকান উদ্যোক্তা এবং বিশ্ববিখ্যাত রোল ফিল্ম প্রস্তুতকারক কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যান। হুম, উনি 23শে মে 1892 সালে জন্মগ্রহণ করে, তাই কিনা দেখেন। জর্জ ইস্টম্যান 1854 সালের 12 জুলাই। 1800 1854 সালের 12 জুলাই নিউ ইয়র্কের ইউটিকার দক্ষিণ পশ্চিমে ওয়াটারভিল গ্রামে জর্জ ইস্টম্যানের জন্ম হয়। 1812 সালের 1854 সালের 12 জুলাই স্যার। ও 1854 সালের 12 জুলাই লিখে ফেলি। 12/7/1854। এবার কয়টায় ওখানে টাইম দেওয়া নেই, তাই তো? দেওয়া নেই স্যার। নিউ ইয়র্কে জন্ম, ধরি আমরা দুপুর 12টা PM। আমরা সময় নষ্ট না করি, এইবার নিউ ইয়র্কে জন্ম, সব বের করি। স্যার ডেটটা বলুন স্যার। হ্যাঁ, বের করুন। 12ই জুলাই 1854, দুপুর 12টা। 1854। হ্যাঁ, টাইম নাই, দিয়ে 12টা দিয়ে দেবো টাইম। দেন 12টা দিয়ে দেন, 12টা বা 2টো 4টে একটা দিয়ে দেন, যে কোনো একটা টাইম দেন। টাইমটা স্থানটা কোথায় হবে? নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্ক, আমেরিকা। নিউ ইয়র্ক, আচ্ছা আচ্ছা, নিউ ইয়র্ক। এটা বোঝানোর জন্য একটা নমুনা শুধু, আর কিছু না। পরবর্তীতে আপনারা দেখে বুঝে নেবেন। নিউ ইয়র্ক ইউকে, তাই তো? না না, হ্যাঁ, ইউকে নয়, ইউএসএ। আমেরিকা, USA। দেন একটা ছক, যা হোক বের হোক, আমরা দেখি। ইউকে আসলেও ইউকে দেন, যেটা আসছে সেটা দিন। ওটা আমরা তো লগ্ন সঠিক পাচ্ছি না, আমরা তো বোঝার জন্য এটা একটা উদাহরণ দিচ্ছি। ওকে ওকে। আর নিউ ইয়র্ক পাবো না কেন? নিউ ইয়র্ক তো অবশ্যই পাবো। আচ্ছা, লগ্ন হলো কন্যা। হ্যাঁ, লিখলাম লগ্ন কন্যা। বৃশ্চিকে কেতু, বৃশ্চিকে কেতু, ধনুতে চন্দ্র, ধনুতে হচ্ছে চন্দ্র, বৃহস্পতি হলো মকরে, বৃহস্পতি হচ্ছে মকরে, মেষে হলো শুক্র, মেষে হচ্ছে শুক্র, বৃষে শনি রাহু রবি, বৃষে শনি রাহু রবি, মিথুনে বুধ, মিথুনে বুধ, সিংহেতে হলো মঙ্গল। এই হচ্ছে তার প্ল্যানেট। শনি দগ্ধ। শ্রীকেশিল বাবু, এইবার আপনি বলুন, ভাগ্য নিয়ন্তা গ্রহ তাহলে আপনি কিভাবে বের করবেন? হ্যাঁ, আমি আমি ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ বের করব স্যার করণের লর্ডের উপরে। কিসের উপর? করণের লর্ড।
কর্মের লট অনুযায়ী। করণ করণ ও করণের লট অনুযায়ী। জি। আর কোন পদ্ধতিতে বের করবেন? ওই একটাই, তাই তো? একটাই। ও আচ্ছা, তাহলে করণের লট অনুযায়ী কিভাবে বের করবেন? তাহলে করণের নামটা বলে দিন একটু। যে এই প্ল্যানেটটিতে 27 মার্চ 1998 9টা 10 খুলনায় জন্ম, এনার করণটা একটু বলে দিন। দেখে উনি তো অনেক প্রতিষ্ঠান থেকে শিখেছেন, শিক্ষা নিয়েছেন, ওনার কাছ থেকে আমরা কিছু শিখতে পারছি। 27 মার্চ 1998। আর কলমে কালি নেই। এখন কি করণ আসছে, যারা বের করলেন ওটাই করণ কি আসছে? হ্যাঁ, তো বলছে 27 মার্চ 1998 বের করছেন সবটা, সকাল 9টা 10 AM খুলনা। এটা কি করণ? সুবীর বাবু বের করছেন প্রথমটা? প্রথমটা বের করছি স্যার, 27-3 যেটা। হ্যাঁ, কি করণ? 27-3-এর করণ দেখবো স্যার। হ্যাঁ, 27-3-1998 সকাল 9টা 10 মিনিটে। এত সময় লাগে কেন? স্যার করণ হচ্ছে শকুন স্যার। শকুনি করণ। আচ্ছা, লিখলাম। বলুন শিলবাবু, এবার বলুন শকুনিকরণ। এবার শকুনিকরণ, আপনি লগ্ন হচ্ছে বৃষ, চতুর্থে রাহু, নবমে শুক্র, দশমে হচ্ছে চন্দ্র বৃহস্পতি কেতু, আর হচ্ছে মিনে মঙ্গল বুধ শনি রবি। তো আপনি করণ থেকে কিভাবে তার ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ বের করবেন? শকুনিকরণে চন্দ্র অবস্থান করছে বৃহস্পতি কেতুকে সঙ্গে নিয়ে, কিভাবে বের করবেন বলেন? শকুনিকরণ স্থিরকরণ, আর এই শকুনিকরণের লর্ড হচ্ছে রাহু। হ্যাঁ, এখন রাহুর পজিটিভিটি নেগেটিভিটির উপর তার ডিপেন্ড করবে তার ভাগ্য কতটা ইমপ্রুভ হবে, তার কর্মের অ্যাকশন কতটা হবে, জীবনে কতটা স্যাটিসফাই হবে, বা জীবনে কতটা এস্টাবলিশ করবে, তার কর্মের পরিধি রাহুর পজিটিভিটি নেগেটিভিটির উপর ডিপেন্ড করবে। সুন্দর উত্তর দিয়েছেন। তাহলে আমি প্রথম কি সূত্র দিলাম? যে সূত্র দিলাম কি, যে পূর্বজন্মের কর্মফল রাহু থেকে বিচার করা হবে, আর বর্তমান জন্মের কর্মফল কেতু থেকে আমরা বিচার করব, ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ বের করব। তাহলে আপনার উত্তর থেকে, ওনার উত্তর থেকে কি এলো যে করণ থেকে যেটা আসবে সেটা রাহু থেকে আসবে, আমরা রাহু থেকে বিচার করব, এটা আসছে উত্তরটা? তাই আসছে? আসছে স্যার, আসছে তো? হ্যাঁ, রাহু আসছে স্যার। তাহলে কোনটা সহজ, আমারটা সহজ না ওনারটা সহজ? হ্যাঁ স্যার এখন ওনারটা তো স্যার, উনি যেটা বলছে স্যার সেটা হচ্ছে শকুনিকরণের আহ স্থিরকরণের অধিপতি হচ্ছে রাহু। সেভাবে বলছি। অন্যকরণ যদি হয় তাহলে তো আর রাহু অধিপতি নাও থাকতে পারে। হ্যাঁ, এই জায়গায় আমি বলবো, এই জায়গায় আমি বলবো হ্যাঁ, এই জায়গায় আমি গত ক্লাসে বলছিলাম যে স্থিরকরণ হয় তখন তাদের রেমেডি দিতে গেলে অনেক ভাবতে হবে, কারণ স্থিরকরণের ভাগ্য অনেকটাই পূর্ব লিখিত, এটাকে ইমপ্রুভ করা সো টাফ, কারণ স্থিরকরণই ডিপেন্ড করে রাহু আর কেতু। এইবার স্থিরকরণ, এইটা স্থিরকরণ করতে পারে। দেখুন পরের জন্ম তারিখটা এবার বের করুন, 12/7/1854। না, এটা দ্ব্যতকরণ হবে না, এটা মনে হয় হবে না। আচ্ছা, স্থিরকরণে একটা উদাহরণ দেন আপনি। স্থিরকরণে একটা নক্ষত্র স্থিরকরণে
স্থির কোণে স্যার বৃশ্চিক লগ্নে যদি রাহু বসাই দেওয়া হয়, তাহলে স্থির কোণের অধিপতি লর্ড রাহু এখানে নিচস্থ, সেই সাথে রাহুকে যে বসানো না, আপনি চন্দ্র বসিয়ে দিয়ে একটা স্থিরকরণ দেন, যে কোনো রাশিতে চন্দ্র বসিয়ে দিয়ে একটা স্থিরকরণ দেন। স্যার এখানে আমার কাছে রাশি ইজ নো ফ্যাক্ট, করণ ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু মি, করণ আমার কাছে ইম্পর্টেন্ট রাশির থেকে। আচ্ছা, তাহলে স্থিরকরণে চন্দ্র কোথায়, মানে স্থিরকরণে কোথায় বসাবো, স্থিরকরণ কোন ঘরে বসাবো? স্থিরকরণ স্যার আমি বলছি যেটা আমার বলার উদ্দেশ্য, করণ যেটাই আসবে তার লর্ড যদি ম্যালিফেক হয়ে যায় বা নিচস্থ হয়ে যায় বা দুর্দশা অবস্থা থাকে বা পাপস্থ অবস্থায় থাকে, তাহলে তাদের জীবনটা ইমপ্রুভ করা সো টাফ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি স্থিরকরণ একটি বলুন, একটি প্ল্যানেটে একটি স্থিরকরণ বসায় দেন, বসায় দিয়ে এই দুটি যে কোনো জায়গায় করণটাকে স্থিরকরণ দেন, বলেন। মিউট রয়েছে। লর্ডকে স্যার যদি পজিটিভ জায়গায় বসাই দিই পজিটিভ ভাইব্রেশন করবে, নেগেটিভ জায়গায় বসাই দিলে নেগেটিভ ভাইব্রেশন করবে। এখন স্যার আপনি দরকার নেই, আগে একটা স্থিরকরণ বলুন, স্থিরকরণ একটি বলুন, কোথায় বসাবো স্থিরকরণের জন্য? স্থিরকরণ আসছে, কোথায় বসালে? স্যার নাককরণ বসাই দেন কোন এক জায়গায়। নাককরণ? জি স্যার দিলাম নাককরণ, এবার কোথায়, কোন ঘরে বসাবো আপনি বলেন? স্যার বৃশ্চিকের ঘরে বসান। আমি বৃশ্চিকে বসাবো না, আমি তুলায় বসালাম। এই নাককরণ তুলায় বসালাম, এবার বলেন। স্যার কর্ণের লর্ড কোথায়? কর্ণের লর্ড চতুর্থে না? স্যার এটা কোন টাটায় বসাইছেন, পরেরটায় না আগের টাটা? আগেরটায়। তুলায়। স্যার এখানে স্যার করণ থেকে স্যার তার লর্ড একাদশ, এই জায়গায় পজিটিভিটি আসবে। কিভাবে আসবে পজিটিভিটি? মূল বিষয়টা হচ্ছে আমি বুঝাইতে পারতেছি না। করণ করণ যে আমি যেটা দেখি পঞ্চাঙ্গ যদি যে করণ, কর্ণের লর্ডটাকে দেখবো সে কি পজিশনে আছে, তার পজিশন দেখবো। চন্দ্রকে পরে দেখবো, আমি লর্ডটাকে আগে দেখবো যে কর্ণের লর্ডটা কি পজিশনে আছে। তো নাককরণে আছে, এইবার নাককরণের লর্ডটি কোন অবস্থানে আছে আপনি এখান থেকে বলে দিন। স্যার এখানে সিংহে স্যার রবির সাথে এখানে ই করবে, এখানে তো পজিটিভ নাই। পজিটিভ নাই না, আপনি কেন নাই এটা বোঝাতে পারবেন? কারণ এখানে তার শত্রু গৃহে অবস্থান করতেছে, সেই সাথে আবার যদি লগ্ন থেকে লগ্নের চতুর্থে কোণে থাকলেও তার শত্রু গৃহ, এবং বৃহস্পতি দৃষ্ট এখানে এসে নেগেটিভিটি প্রভাব ফেলতে পারবে না। লগ্ন থেকে চতুর্থে, তারপরে শত্রু গৃহে এবং বৃহস্পতি দৃষ্ট। এই দেখেন এত এইবার আমরা এত পেছাতে যাচ্ছি না, দেখেন সহজভাবে ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ আমরা কিভাবে বের করি, তাহলে এবার শিখুন আপনি। প্রথমে কথা হচ্ছে কি, প্ল্যানেটটিতে রাহু বসে আছে চতুর্থে। আমরা বলেছি কি, আমরা বললাম যে রাহু হচ্ছে পূর্বজন্মের কর্মফল। আমরা চতুর্থ ঘর থেকে বিচার করি কি গৃহের শান্তি, সুখ শান্তি, মনের সুখ শান্তি। এমনকি আমরা মা বিচার করি চতুর্থ ঘর থেকে, কন্যা সন্তান বিচার করি চতুর্থ ঘর থেকে, কোমল শিশুদের লেখাপড়া বিচার করি চতুর্থ ঘর থেকে। তাছাড়া ধরুন বন্ধু বান্ধব বিচার করি চতুর্থ ঘর থেকে, অংশীদার বিচার করি চতুর্থ ঘর থেকে, তাই তো? এই সকল জায়গায় সে রাহু বসে আছে রবির গৃহে, মানে শত্রু গৃহে। তাহলে সে পূর্ব জন্মে দেখা যাচ্ছে সে মায়ের স্নেহ পায়নি, মায়ের ভালোবাসা পায়নি, গৃহে তার শান্তি পায়নি, নিজে গৃহ নির্মাণ করতে পারেনি, বা তার আগের জন্মে গৃহ ছিল না, বা ধরুন তার উত্তরাধিকার সূত্রে সেই রকম কিছু নেই, বা এই যে দিকগুলো বললাম এগুলো থেকে সে পায়নি। এখন বর্তমান জগতে তার প্ল্যানেটের চতুর্থ ভাবে রাহু রয়েছে। এইবার চতুর্থ ভাবে রাহু থেকে এই যে জিনিসগুলোকে যে ডিস্টার্ব করে, চতুর্থ ভাবস্থ রাহু যে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করবে, বন্ধু বান্ধবের বিরোধ ঘটাবে, বা ধরুন আপনার অংশীদার সহকর্মীর সাথে মতানৈক্য তৈরি করবে,
কিন্তু এই রাহু যদি প্ল্যানেটে পজিটিভ অবস্থানে থাকে, বিশেষ করে এটা তো নেগেটিভ অবস্থানে আছে, নিশ্চয়ই রবির ঘরে, চতুর্থ ঘরে আছে, রবির ঘরে নেগেটিভ ঘরে আছে না নাকি? হ্যাঁ স্যার। নেগেটিভ ঘরে। নেগেটিভ ঘরে আছে। এই রাহু যদি পজিটিভ গৃহে থাকতো তাহলে তখন না এই রাহু হচ্ছে তাকে সহযোগিতা করত, বা সে যা পায়নি তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে এই রাহু সহযোগিতা করত। স্যার এই রাহু যদি লগ্নে থাকতো, লগ্নে থেকে কি স্যার শুভ হতো স্যার? হ্যাঁ, লগ্নে থেকে শুভ হতে পারতো। কোন কোন দিক থেকে, কোন ঘরে থাকলে কোন দিক থেকে শুভ হতে পারতো, এই জন্য বললাম ওই যে জিনিসগুলো আমি লিখিয়ে দিয়েছিলাম ওই জিনিসগুলোকে কিন্তু সামনে রাখতে হবে। এবং কোন লগ্ন সাপেক্ষে কোন ঘরে রাহু থাকলে শুভ ফল দেবে, আমরা বলেছি যে কালবেলা আর কাল রাত্রি, মানে এটা রাহু কাল আর রাহুর রাত, মানে রাহুর বেলা আর রাহুর রাত্র। তো এই যে কালবেলাও কখন শুভ ফল দেয়, যদি প্ল্যানেটে বা ওই দিনে রাহু যদি শুভ ঘরে থাকে, শুভ গ্রহযুক্ত থাকে, তাহলে ওই কালবেলাটি জীবনে আকস্মিক প্রাপ্তি দেয়। যেমন আমরা কি দেখেছি, লগ্ন ভাবস্থ রাহু আকস্মিক তাকে মানে চাওয়া পাওয়া বাড়ায়, প্রচুর চাওয়া পাওয়া, তার লোভ লালসা, তার জীবনের মানে সব যেন আমার চাই, মানে দুনিয়ার সবকিছু আমার চাই, দুনিয়ার নেতৃত্ব আমার চাই, দুনিয়ার ধন সম্পদ আমার চাই, এই যে চাই চাই করে ফেলে রাহু। তো রাহু দিনেও চায় রাতেও চায়। দিনে চায় সাধারণত হয়তো সদর পথে ব্যবসা বাণিজ্য করে কর্ম করে, আর রাত্রে চায় হয়তো অবৈধভাবে কিভাবে ওই জাহাজের মাল লুট করে হোক, বা ধরুন রাতের বেলায় মাল আনলোড করিয়ে কিভাবে কর ফাঁকি দেওয়া যায়, সরকারের কর ফাঁকি, বা ধরুন হয়তো লিবাস শ্রমিকের অল্প বেতন দিয়ে, বা কিভাবে হয়তো গোপনে নিয়ে আসা যায়। এভাবে কিন্তু সে লগ্নে রাহু থাকলে সে এইভাবে ধন সম্পদ দিনে রাতে মিলে আনার চেষ্টা করে। আবার এই রাহু যদি প্ল্যানেটে অশুভ অবস্থানে থাকে তখন কি হবে, ওই কালবেলা কাল রাত্রিতে সে ওই ছোটাছুটি ঠিকই করবে, কিন্তু প্রকৃত পক্ষে সে ধ্বংস হবে। সে তখন আর উন্নতির দিকে আগাবে না। সে ওই চেষ্টা করবে ঠিকই, জীবনে শুধু দাপাবে ঠিকই, কিন্তু অন্ধকারের করাল গ্রাসে বা ওই রাহুর গ্রাসে তার জীবনটা গ্রাসমান হবে, অর্থাৎ অন্ধকারে পড়ে বা অমাবস্যার অন্ধকারে পড়ে হাবুডুবু খাবে। এটা হচ্ছে মূল টপিকস। এইবার তাহলে এটা তো আমরা জানি যে রাহু যদি অশুভ থাকে তাহলে সেই ব্যক্তিকে গ্রাস করবেই। তাহলে এখানে ভাগ্য নিয়ন্তা গ্রহের ক্ষেত্রে রাহুর ভূমিকা কি? ওই যে ভূমিকা বললাম যে রাহু যদি শুভ অবস্থানে থাকে তাহলে ওই দিনে রাতে ওই কালবেলা কাল রাত্রি তার জন্য শুভ ফল বয়ে আনবে, মানে যেদিকে হাত দেবে সেই দিক থেকেই তার শুভ ফল নিয়ে আসবে। এমনকি তার আকাঙ্ক্ষা পূর্ণ করবে, যে আকাঙ্ক্ষা মানুষের আসে কিভাবে, যদি ওই যে মানুষ বলে যে ও পূর্বজন্মে ছিল তাই এবার কুকুর হয়ে জন্মেছে, মানে অমুকের প্রভু ছিল তার জন্য কুকুর হয়ে ফিরে আসছে, ফিরে এসে ওই বাড়িতে একটি কুকুর আসছে, কুকুর এসে দেখা যাচ্ছে ওই লোকটা বাড়িতে সবসময় ওই লোক সঙ্গে থাকে, ওনার পিছনে পিছনে থাকে, ওনাকে গার্ড দিয়ে নিয়ে বেড়ায়, হয়তো প্রিয় কেউ ছিল তাই কুকুর হয়ে জন্মে পরবর্তীতে তাকে সহযোগিতা করার জন্য আসছে। মানে এটা আমরা একটা কল্পিত বা ধরুন শাস্ত্রে পাওয়া বা হয়তো পৌরাণিক গল্পে যে কোনো ভাবে আমরা এরকম কিন্তু শুনেছি, কিন্তু এর উপযুক্ত ব্যাখ্যা কিন্তু আমরা কখনোই খুঁজে দেখিনি যে আসলে এটা কি হয় কিনা। আর ধরেন অনেক ধর্মে তো পুনর্জন্ম বিশ্বাসই করে না, এমন ঘটনাও তো রয়েছে। তো আমার কথা হচ্ছে যে পুনর্জন্ম আমার প্রয়োজন নেই, আমি পুনর্জন্ম বাদ দিলাম, আমার দরকার হচ্ছে ভাগ্য নিয়ন্তা গ্রহ চিহ্নিতকরণ পদ্ধতি। তো সেক্ষেত্রে আমরা কি দেখি, সাধারণত আমরা যে ভুলগুলো করি সেটি হচ্ছে ভাগ্যপতি দেখি, ধনপতি দেখি, আর কি দেখি, পঞ্চমপতি দেখি, কর্মপতি, আয়পতি দেখি। এই কয়টা গ্রহকে দেখে আমরা ভাগ্য নিয়ন্তা গ্রহ এর মধ্যে কে পাওয়ারফুল সেটিকে বের করি। ম্যাক্সিমাম জ্যোতিষরা, ম্যাক্সিমাম সূত্র যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ওই লগ্নপতির বলবত্তা, ধনপতির বলবত্তা, আর হচ্ছে ভাগ্যপতির বলবত্তা, কর্ম এবং আয়পতির বলবত্তা দেখে সে লোকটা ভাগ্যবান
সৌভাগ্যবান না দুর্ভাগা, এটি বিচার করি, তাই তো নাকি? সবাই তো একমত নাকি এক্ষেত্রে? হ্যাঁ, আমরা এটা করি। কিন্তু মূল বিষয় আমরা বলেছি যে আমরা লগ্ন ভাব, ধনভাব, 9, 10, 11 ভাব দেখব, কিন্তু মূল কলকাঠি নাড়বে হচ্ছে এখানে রাহু আর কেতু। যেমন রাহু কেতুর প্রতিকারের ক্লাস যখন হয়েছিল তখন কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে কেতুর প্রতিকার যে গৃহেই থাকুক না কেন নিঃসন্দেহে দিতে পারেন, এটি কম বেশি উপকার করবে ছাড়া মানুষের ক্ষতি সাধন খুব কম করবে। কিন্তু রাহুর প্রতিকার দিতে গেলে ভেবে চিন্তে দিবেন, এটি উপকার অপেক্ষা অপকারের মাত্রা বেশি করে, এটি কিন্তু বলেছিলাম। আপনাদের মনে আছে কিনা দেখুন। তাহলে যে প্ল্যানেটের চতুর্থ ভাবে রাহু থাকে সে প্ল্যানেটের তো দশম ভাবে কেতু থাকবেই, যে প্ল্যানেটের পঞ্চম ভাবে কেতু রাহু থাকবে তার তো একাদশে কেতু থাকবেই, আর যার তৃতীয় রাহু থাকবে তার ভাগ্যস্থানে কেতু থাকবেই। তাহলে কেতুর কাল হচ্ছে কুলিক বেলা আর কুলিক রাত্রি। তাহলে এই কুলিক বেলা কুলিক রাত্রি মানে কেতু গুপ্ত পথে ফল দেয়, যার জন্য কেতুকে গোপন গ্রহ বা আধ্যাত্মিক গ্রহ বা ধরুন গুপ্ত শক্তির কারক গ্রহ বলা হয়ে থাকে। তো এই প্ল্যানেটটিতে কেতু দশম ভাবে বসে আছে। বৃষ লগ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ভাগ্য এবং কর্মপতি শনি একাই রাজ্যকারক গ্রহ। তো শনি রাজ্যকারক গ্রহ, সে গিয়ে একাদশে মঙ্গল বুধ রবিকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। তাহলে বুধাদিত্য যোগটি এখানে রাজ্যকারক শনি অবস্থান করছে, আর সপ্তম দ্বাদশপতি মঙ্গল, যে কিনা বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলকে শুভ অশুভ কিছুই আমরা বলিনি, তাই তো? মঙ্গলটা একাদশে বলা যায় স্যার, হ্যাঁ মঙ্গলকে পাপ বলা যায় স্যার বিষ্ণুর ক্ষেত্রে। বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলকে পাপ বলা হয় মারক। না স্যার, কিছু বলা হয়নি, কিচ্ছু বলা হয়নি। না, মঙ্গলকে পাপ মঙ্গলকে কিচ্ছু বলা হয়নি স্যার। বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের কথা উল্লেখই করা হয়নি, বুঝতে পারছেন? তাহলে এই যে শনির কথা তো অবশ্যই লগ্নের শনি ভাগ্য এবং কর্মপতি, সে আয় ভাবে বসে আছে। তাহলে আয় ভাবে বসে আছে মঙ্গল, শুভ অশুভ কিছুই বলা হয়নি, সপ্তম এবং দ্বাদশপতি। তো আগে সপ্তমপতি পরে দ্বাদশপতি, দ্বাদশপতির তো দোষ কিছু ওখানে থাকতেই পারে, থাকলো আমরা মেনে নিলাম। কিন্তু এই যে শনি রবি যুক্ত, আমরা সকল জায়গায় বলি শনি রবি যুক্ত, শনি রবি দৃষ্ট, এটা একটা অশুভ ফলদাতা, এটি কিন্তু কোনো ক্রমেই শুভ ফলের কারক নয়। কিন্তু এই প্ল্যানেটটিতে শনি রবি যুক্ত, বুধ মঙ্গল যুক্ত, এই যে 4টি গ্রহ যুক্ত হয়েছে, এখানে কি মানে রবির অশুভত্ব রয়েছে, নাকি এই বুধাদিত্য যোগকে ধ্বংস করেছে, না বুধাদিত্য যোগের ফলকে কিছুটা বরং প্রতিফলিত করার ক্ষমতা সক্ষমতা দিয়েছে? কোনটা দিয়েছে? এটি হচ্ছে আমাদের বিবেক দিয়ে বিচার করতে হবে। বলুন, কে বলতে পারবেন? স্যার আমি প্রশ্নটা একটু কাইন্ডলি বুঝতে পারিনি স্যার, আবার রবি বুধ যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে, ঠিক তো? লগ্নটা বৃষ, লগ্নটা বৃষ, যেখানে বৃহস্পতি শুক্র আর চন্দ্র 3টি গ্রহ হচ্ছে পাপ গ্রহ। শনি একমাত্র শুভকারক গ্রহ, রবিও শুভকারক গ্রহ, শনি রাজযোগকারক গ্রহ। তাহলে এখানে ধনপতি পঞ্চমপতি বুধ আর চতুর্থপতি রবি, যে শুভকারক গ্রহ দুটি মিলিত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে। সেখানে শনি যুক্ত, আমরা আগেই বলেছি শনি যুক্ত রবি আর শনি দৃষ্ট রবি কখনোই শুভ ফলদাতা নয়। তাহলে বুধাদিত্য যোগ এখানে নষ্ট হয়ে গেছে যেহেতু শনি যুক্ত, তাই তো? না তার এখানে বুধাদিত্য যোগের পজিটিভ ফল পাবে স্যার নষ্ট হবে না স্যার, কারণ শনি তো স্যার ভাগ্যপতি কর্মপতি স্যার, সে রাজ্যকারী গ্রহ পজিটিভ ফল পাবে স্যার। তাহলে সব ক্ষেত্রে তো শনি আর রবি, এটাই হচ্ছে জানতে চেয়েছি যে সব ক্ষেত্রে তো শনি আর রবি যুক্ত থাকলেই যে শনি আর রবি মানে ক্ষতিকারক হবে তা কিন্তু নয়। এই একটি জায়গা কিন্তু পেয়ে গেছি আমরা, এখানে বুধাদিত্য যোগের ফল পরিপূর্ণ রূপে পাবে, এমনকি মঙ্গল তার
সেখানে এই দগ্ধ থেকে মঙ্গল এবং শনি দগ্ধ থেকেও তারা এই বুধাদিত্য যোগকে সহযোগিতা করবে, হ্যাঁ স্যার। অবশ্যই সহযোগিতা করবে। তাহলে বুধাদিত্য যোগের ফলাদেশ সে পাবে। তাহলে মঙ্গল কি এখানে বুধাদিত্য সহযোগিতা করবে? শনি করতে পারে লগ্ন সাপেক্ষে রাজযোগকারী হয়, কিন্তু মঙ্গল কি করবে স্যার? বুধাদিত্য সহযোগিতা করবে না, কিন্তু মঙ্গল দগ্ধ অবস্থায় আছে। দগ্ধ থাকার কারণে মঙ্গলের কুফলটা কম ফলবে, তার কারণে। আর মঙ্গল তো রবিকে সহযোগিতা করার জন্য বসে থাকেই, সর্বদা রেডি থাকেই। মঙ্গল সবসময়ের জন্য ভাস্কর দেব রবিকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালিয়ে যায়। যদি সুযোগ পায় সহযোগিতা করে, আর সুযোগ না পাইলে সে তার মতো সরে আসে। তো মঙ্গল বুধকে সহযোগিতা করবে না। এখানে বুধাদিত্য হলে তো বুধের ফাংশনটা একবার কম না, বুধকে কি সহযোগিতা করবে মঙ্গল? সেটা না, বুধ তো শত্রু গ্রহ, কিন্তু সহযোগিতা করবে না। মঙ্গলটি দগ্ধ থাকার কারণে মঙ্গলের কুপ্রভাবটি তো ওখানে কম। মঙ্গলের কুপ্রভাবটি কম না? তাহলে যখন কুপ্রভাবটি কম, তাহলে বুধকে কম ক্ষতি করবে। আর শনি রাজ্যকারক গ্রহ ওখানে যুক্ত হয়ে বসে আছে, আর রবিকে সে সর্বদা সহযোগিতা করার জন্য আগ্রহান্বিত থাকে। তাহলে কি হচ্ছে? তাহলে এই একাদশ ভাবটি এই প্ল্যানেটটিতে শুভ বলা চলে। আমাদের কথা এখানে একটা স্যার প্রশ্ন আমার অটোমেটিক জেগে যায়। হ্যাঁ, আসবে এই প্রশ্ন আসতেই। বিশ্বলগ্ন সাপেক্ষে শনি রবি ভালো, চতুর্থপতি নবমপতি দশপতি শনিতে ভালো, কিন্তু স্যার এই ভাগ্যবতী শনিদেব তো রবিরে দেখতেই পারে না। এই তারপরে কি রবিরে ভালো হলো কি একটু ডিস্টার্ব করবে না স্যার? এটা যতটুকু ডিস্টার্ব করতো, শনি তো নিজে আবার দগ্ধ হয়েছে ওখানে। যে ডিস্টার্ব দগ্ধ না, আমি সেটা বলছি না, আমি শেখার জন্য বলছি। দগ্ধ নেই ধরেন মনে করেন, ও না থাকলে, হ্যাঁ, না হলে কিছু ডিস্টার্ব করতোই, সে কিছু করতো। শনি এখানে রাজ্যকারী গ্রহ হোক, তারপরে রবিরে তো সে দেখতে পারে। আপনার কথা বুঝতে পেরেছি। যেমন নেপালের রাজা জ্ঞানেন্দ্র তার ভাইকে মেরে ফেলে রাজ্য দখল করে নিল, রাষ্ট্র দখল করে নিল। ঠিক তদনুরূপ শনি কি করতো, যে তার রবি হচ্ছে তার বাবাকে মেরে দিয়ে ক্ষমতা দখল করে নিত। কারণ শনি মহারাজা, সে কিন্তু এই লগ্নে রাজ্যকারক গ্রহ, সে কিন্তু রবিকে মেরে দিত। কিন্তু শনি সে কিনা দগ্ধ হয়েছে, সে কিনা বক্রস্ত হয়েছে, সে কিনা নিবৃত রয়েছে, সে কিনা ক্ষুধিত রয়েছে, সে কিনা চিন্তাক্লিষ্ট রয়েছে, সেক্ষেত্রে ফাঁক ফোকর থেকে রবিকে বেরোনোর সুযোগ দেবে না। তখন রবির ক্ষতিটা কম করবে না। তখন রবির সাথে শনি আর পারবে না, পেরে উঠতে পারবে না, পেরে উঠবে না। এটা হচ্ছে বিষয়, যে রবির সাথে শনি আর ওটা পেরে উঠবে না। আর রবি বুধকে সঙ্গে নিয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে, সেটাকে একমাত্র মঙ্গল যে যতটুকু ক্ষতি সাধন করতে পারবে। কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভও নয় অশুভও নয়, কিন্তু সপ্তমপতি হিসাবে শুভ, দ্বাদশপতি হিসাবে সে অশুভ। তো দ্বাদশপতি পরে সে একাদশ গৃহে বসে আছে। তো একাদশ গৃহে বৃহস্পতির গৃহে বসে আছে, তাহলে মঙ্গল বৃহস্পতির গৃহে বসে থাকলে তাতে বৃহস্পতির গৃহকেও কোনো রকম ক্ষতি সাধন করছে না। ক্লাসটা একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু এখানে যারা একটু কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে। তখন কিন্তু এই মঙ্গল বুধকে অতটা ক্ষতি সাধন না করে বুধাদিত্য যোগের ফলাদেশটা বেশি দিতে পারে। তাহলে আমরা ভাগ্য নিয়ন্তা গ্রহকে চিহ্নিত করি 2 নাম্বার থেকে 9 নাম্বার, 10, 11 থেকে। তাহলে 2 থেকে যদি বিচার করব, তাহলে ধনপতি বুধ কিনা একাদশে বসে আছে, বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং সুফল দিচ্ছে। এইবার চলে আসবো আমরা 9 নাম্বার ঘরের অধিপতি শনি, সে একাদশ ভাবে বসে আছে, সে দগ্ধ হয়ে বসে আছে। কিন্তু এই শনি ভাগ্য যেহেতু রাজ্যকারক গ্রহ, সে ভাগ্যে সহযোগিতা করছে, সে কর্মপতিও বটে, সেও কিন্তু সহযোগিতা করছে। আবার অপরদিকে লগ্নপতি শুক্র বৃষ লগ্নের ক্ষেত্রে সে পাপ করবে, সে কিনা ভাগ্য স্থানে বসে আছে। তাহলে ভাগ্য নিয়ন্তা আমরা এখানে শুক্রকে তো আর বলতে পারি না সে ভাগ্য স্থানে বসে আছে, পারি না কোনো ক্রমেই কিন্তু পারি না। এইবার কর্মভাবে কি হলো,
কর্মভাবে কেতু বসে আছে, অষ্টম আয়পতি বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি ও লগ্ন সাপেক্ষে পাপ, লগ্ন সাপেক্ষে পাপ। তাহলে সেই বৃহস্পতি কর্মভাবে বসে আছে তৃতীয় পতি চন্দ্রকে নিয়ে। চন্দ্রকে নিয়ে তো আর বৃষ লগ্নের ক্ষেত্রে চন্দ্রকে পাপ বলা হয়েছে, সেও পাপ, কিন্তু বসে আছে কর্মভাবে রাহু দৃষ্ট হয়ে এবং কেতু যুক্ত হয়ে। রাহু দৃষ্টটা বড় কথা নয়, কেতু যুক্ত থাকলে রাহুর দৃষ্টি এমনিই থাকে, এটা আমাদের তো আর ভাবা চিন্তার কোনো কারণ নেই। তো কেতু যুক্ত হয়ে বসে আছে। আমরা কি বললাম? আমাদের শীলবাবু বললেন যে শকুনীকরণ আর নাগকরণ, নাগকরণ এবং শকুনীকরণ থেকে আমরা বের করব ভাগ্য নিয়ন্তা গ্রহ কে। আর আমি বললাম যে ভাগ্য নিয়ন্তা গ্রহ বের করার ক্ষেত্রে আমরা দেখব যে রাহু আর কেতুর ডিস্টার্বটা কোথায়। খালি 2, 9, 10 আর 11কে দেখে ভাগ্য নিয়ন্তা গ্রহ যদি বের করি, তাহলে আমরা পদে পদে ভুল করব, আমরা হোঁচট খাবো। আমাদের জীবনে ওই ভাগ্য নিয়ন্তা গ্রহের প্রতিকার দিয়ে শক্তিশালী করতে গিয়ে যদি দেখি যে রাহু কেতুর কুপ্রভাব সেই জাতকের উপর থেকে দূর করতে পারছি না, তাহলে ভাগ্য নিয়ন্তা গ্রহ ভাগ্য নিয়ন্ত্রণ করবে না বা ভাগ্যের প্রস্ফুটন ঘটাবে না, উপরন্ত ভাগ্যের অধঃপতন ঘটাবে। এটা হচ্ছে আমার শিক্ষা দেওয়ার পদ্ধতি বা আমার আপনাদের জন্য জানানোর পদ্ধতি। তাহলে এখানে কেতু কি করছে? কেতু কিনা দশমে বৃহস্পতি এবং চন্দ্রকে সঙ্গে নিয়ে অবস্থান করছে দুটি পাপ গ্রহের সাথে। তা কেতুও পাপ গ্রহ, নৈসর্গিক পাপ গ্রহ। লগ্ন সাপেক্ষে রাহু কেতুকে তো আর এখানে পাপ পুণ্য কিছুই বলা হয়নি। তো সেই নৈসর্গিক পাপ গ্রহ দশম ভাবে বসে আছে। আমরা একটি কথা বলেছি যে নবম, দশম, একাদশ, 2 এবং দ্বিতীয় ঘরে কেতু শুভ ফলদাতা হন। তাহলে দশম ভাবস্থ কেতু শুভ ফলদাতা। কথা হচ্ছে তাহলে ভাগ্য নিয়ন্তা গ্রহ এখানে কে? এটি হচ্ছে আমাদের প্রশ্ন, যে এই প্ল্যানেটে ভাগ্য নিয়ন্তা গ্রহ আমাদের কে হবে? কেতু হবে স্যার। কেতু হবে স্যার। কেতু হবে। হলো, ধরে নিলাম। আমরা এখানে কেতুটা একটু নোট করে রাখি। কেতু তারপরে হবে না বুধ হবে স্যার। কেতু রবি 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 একজন রবি বলছেন রবি কেতু, একজন বলছেন রবি। রবি হবে স্যার। রবি রবি হ্যাঁ, আর কি বলছেন? রবি রবি স্যার। আর কি বলছেন কি? কেতু রবি বুধ এই তিনটা খুবই ভালো ফল দেবে স্যার, ঠিক আছে। হ্যাঁ, কেতু তো বৃহস্পতি যুক্ত, এই বৃহস্পতি যুক্ত কেতু কিন্তু সবচেয়ে বেশি ভালো ফল দেয় স্যার। আচ্ছা আচ্ছা, আর কে দেবে? আর কেউ কিছু বৃহস্পতি যুক্ত বলবেন? কেতু আর রবি বুধ এই তিনটা গ্রহের মধ্যে একটা গ্রহ বেছে নিতে হবে। তো আমার মনে হয় স্যার এখানে স্যার সেটা করতে পারি স্যার। এখানে বুধ হতে পারে। মতামত দেওয়ার স্বাধীনতা এখানে কোনো স্যার রয়েছে। নিয়ন্তা গ্রহের ক্ষেত্রে সবার মতামত দেওয়ার অধিকার কিন্তু রয়েছে। অসুবিধা হচ্ছে, কার হেডফোন অসুবিধা হচ্ছে। স্যার আমি বলছি স্যার, বললাম এখানে ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ নির্ধারণ করতে হলে স্যার কি চন্দ্রকে দেখবো না স্যার? চন্দ্র যে রাশি বসে আছে রাশির অবস্থান দেখবো না স্যার? হ্যাঁ, এই জন্য সবার মতামত দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু আমি বলেছি তাহলে কুম্ভ রাশি থেকে কুম্ভ রাশির যে শুভ গ্রহের বিচার স্যার করতে হবে না স্যার? হ্যাঁ, আপনারা করুন, করে বলুন যে এই প্ল্যানেটে ভাগ্য নিয়ন্তা গ্রহ কে, বলে তারপরে বলুন। শনি হতে পারে না স্যার? হ্যাঁ, শনি। শনি লিখলাম, শনি। বলেন, আর কেউ কিছু বলবেন? সিকে শীল বাবু, আপনি কাকে বলবেন? স্যার পরের পরের চিত্রটা স্যার। হ্যাঁ, না, প্রথমটা যেটা কুম্ভ রাশি, সেটা শুক্র। স্যার আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা আপনি যেটা বলতেছেন এটার সাথে একটু ডিফার হচ্ছে যে আপনি শুধু রাহু কেতুকে ভাগ্য নিয়ন্ত্রক বলছেন, আর আমার ডিফারটা বলছি হচ্ছে না। ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহযোগী এবং বিশেষ করে সহযোগিতা নয়, মানে পিছন থেকে ছুরি মারবে অথবা সহযোগিতা করবে, এই ক্ষেত্রে এই দুটি গ্রহের গুরুত্ব সব থেকে বেশি, তাই বলেছি। আর আমি বলতেছি প্রত্যেকটা
চরণ অনুযায়ী প্রত্যেকটা রাশিরই বা প্রত্যেকটা ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ আলাদা হবে। এখন স্থিরকরণে রাহু কেতু, কিন্তু চরকরণে রাহু কেতু তখন থাকবে না, তখন ববকরণে রবি চলে আসবে, গরিষ্করণে এই প্রত্যেকটা করণের আলাদা আসবে। থাকছে শকুনীকরণ। আপনি এতক্ষণ ধরে গবেষণা করলেন, শকুনীকরণ হচ্ছে এটি। শকুনীকরণে আপনার ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ কে, সেই নামটি বলুন। শকুনীকরণে স্যার এটা রাহু। রাহু। তাহলে আপনার মতামত হচ্ছে রাহু, এই লিখলাম, সহজ হয়ে গেল, এত তো দরকার নেই। স্যার আমি 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 শুধু রবিকে বলবো, শুধু রবিকে বলছি এখন। হ্যাঁ, আমি রবি লিখেছি, কেউ বলছেন শনি, কেউ কেতু, কেউ রবি, কেউ বুধ, কেউ রাহু। আমি শুধু রবি বলছি স্যার। হ্যাঁ, শুধু রবি। আমি রবি আর শনি। হ্যাঁ, আর কেউ কিছু শুধু বলবেন? রবি। স্যার আমি কিন্তু কিছু বলিনি স্যার এখনো। হ্যাঁ, বলবেন। স্যার এখানে স্যার বুধ স্যার। বুধ, আচ্ছা, বুধ লেখা আছে। হ্যাঁ, আর আর কেউ কিছু বলবেন? মানস রায়, আপনি বলেন যে আপনার কাছে প্রশ্ন করি না, আপনি কিছু বলবেন? সুভাষ রায়, আপনি তো বলেন নেটওয়ার্ক কম পায়, আপনি এখানে ভাগ্য নিয়ন্ত্রক গ্রহের কোন নাম বলবেন? স্যার আমি কিছু বলতে পারবো না, এতক্ষণ আমার নেট ছিল না, আমার ছবি আপনি দেখেন না, বন্ধ ছিল এইমাত্র। নীরজ কান্তি রয়, আপনি কিছু বলবেন? আমি বলছি স্যার, কেতু কেতু বলছি স্যার। ও, কেতু বলছেন। আচ্ছা, প্রিয়ঙ্কা মিত্র কিছু বলবেন? ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ এখানে কে? লাইন নাইনে মনে হয়, লাইনে। আচ্ছা, যাই হোক, সুকান্ত রায় বলবেন কিছু? স্যার আমি বলতে পারবো না স্যার, আমি শুনবো আগে। ও, শুনবেন আগে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, সুকান্ত রায় কিছু বলবেন? বাবুল দেবনাথ, সবার স্বাধীনতা রয়েছে, কিন্তু বললে বলতে পারেন। এদিকে তো স্যার